হ্যালো বন্ধুরা, মাফিয়া এবং লাভ স্টোরি ভালোবাসার রোমান্টিক গল্প শুনতে ও পড়তে আমাদের স্টোরি অফিসিয়াল মায়ের আঁচল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। আশা করি গল্পটি সবারই ভালো লাগবে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন। এখানেও শ্রাবণ এই ছেলেটাকে কোনো মতেই তাকে আর ছাড়বে না। শ্রাবণদের বাড়িতে আগমন ঘটেছে অতিথিদের। শেখ ম্যানসনের ড্রয়িং রুমে বসে আছে প্রান্তি আর তার বাবা মা সহ ছোট ভাই সৌহার্দ্য বসা ঠিক তারই মুখোমুখি সোফায়। দুদিন আগে কাউকে কোনো কিছু না জানিয়ে দেশে ফিরে এসেছে সৌহার্দ্য। কোনো ভনিতা ছাড়াই এবার বাবা মাকে জানিয়ে দিয়েছে নিজের পছন্দের কথা। বড় ছেলের বিয়েটা এখনো পর্যন্ত দিতে না পারায় মন খারাপ থাকলেও ছোট ছেলে তো অন্তত বিয়ে করতে রাজি হয়েছে, এই ভেবেই মন খারাপ কিছুটা হলেও যেন হ্রাস পেল শান্তার। প্রান্তীয় এবার আর বিয়ের ব্যাপারে অমত পোষণ করতে পারল না। মাঝখানে কয়েকদিনের জন্য ছেলেটার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় প্রান্তার যায় যায় অবস্থা ছিল। তাই বাবা মাকে বুঝিয়ে গতকালে এসে পৌঁছেছে দেশে, আর আজ সোজা সৌহার্দের বাড়িতে। প্রান্তির বাবা পলাশ মাহমুদ উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য নিজ দেশ ছেড়ে পাড়ি দিয়েছিলেন ভিন্ন দেশে। লেখাপড়া শেষে সেখানেই চাকরি নিয়ে থেকে যান তিনি। প্রান্তির মা মায়ার সঙ্গে ওনার বিয়েটা হয়েছিল সম্পূর্ণ পারিবারিকভাবে। বিয়ের পর স্ত্রী সমেত আবারও তিনি পাড়ি জমান সেই বিদেশের মাটিতে। প্রান্তি এবং তার ভাইয়ের জন্মটাও ওখানেই। খানিক সময়ের মধ্যে হানিফ শেখের সঙ্গে পলাশ মাহমুদের বেশ ভাব জমে উঠল। যতই হোক দুজনের পেশায় শিক্ষকতা কিনা, বেআইন হিসেবে মায়াকেও বেশ পছন্দ হয়েছে শান্তার। তাদের জমে ওঠা আলা পরিচিতার দেখে সৌহার্দ্য আর প্রান্তি ইশারায় দুজনকে আশ্বস্ত করে বলল, বিয়েটা তো পুরোপুরি পাকা, এবার আর আটকাই কে আমাদের। খাওয়া দাওয়ার পাট চুকে যেতে বিয়ের কথাবার্তাও পাকাপোক্ত হয়ে গেল। হানিফ শেখ প্রস্তাব রাখলেন, আমি চাইছিলাম আপনারা যেহেতু দেশে এসেছেন তাহলে আপাতত ঘরোয়াভাবে ওদের বিয়েটা দিয়ে দিই, ধুমধাম করে অনুষ্ঠান না হয় পরে করব। পলাশ মাহমুদ প্রশ্ন ছুড়লেন, এখন হলে সমস্যা কোথায়? আমাদের তো কোনো সমস্যা নেই। শান্তা মন খারাপ করে বললেন, আর বলবেন না ভাই, আমার বড় ছেলেটারই তো এখনো বিয়ে হয়নি। বড় ছেলে রেখি ছোট ছেলে বিয়ে দিয়ে দিলে আত্মীয় স্বজনরা পরিচিতিরা তো হাজারটা প্রশ্ন ছুড়বে, তা তো বুঝিনি। পুরো ব্যাপারটাই ওনারা বুঝলেন। মায়া বললেন, তাও অবশ্য ঠিক, এসব দেশীয় আত্মীয় স্বজনদের মুখ আবার লাগামহীন। তা বড় ছেলে কোথায়? দেখলাম না তো ওকে। হানিফ শেখ উত্তর দিলেন, ছেলে আমার ভার্সিটির লেকচারার ভার্সিটিতে গিয়েছে, তবে ওর ফেরার সময় প্রায় হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। মায়া মৃদু হেসে বললেন, তা বিয়েটা করছেন না কেন? আমার কাছে কিন্তু ভালো মেয়ের সন্ধান আছে। যেহেতু আত্মীয় সম্পর্ক করতেই চাচ্ছি, তাই একসঙ্গে দুটোই না হয় করে ফেলি, কি বলেন? শান্তার চোখে মুখে উৎসাহিত একটা ভাব চলে এলো, কিন্তু তার মধ্যে হানিফ শেখ ভদ্রতার সহিত বলে উঠলেন, এখনকার ছেলে মেয়েদের কি আর হতো, কষ্ট করে পাত্রপাত্রী খুঁজে বিয়ে দিতে হয়। সৌহার্দ্যের যেমন প্রার্থী মাকে পছন্দ, তেমন আমার বড় ছেলে শ্রাবণেও আগে থেকে মেয়ে পছন্দ আছে। পলাশ মাহমুদ জিজ্ঞাসা করলেন, তাহলে বিয়ে দিচ্ছ না কেন? হানিফ শেখের সহজ উত্তর, ছেলে অনুমতি দেয়নি তাই। তবে এবছরেই বিয়েটা দিয়ে দেবো ভাবছি, আর তারপরেই না হয় সৌহার্দ্য আর প্রান্তির বিয়ে অনুষ্ঠান ধুমধাম করে করব। সকলে সায় জানালো এই প্রস্তাবে। বিকেলের দিকে বাড়িতে আগমন ঘটল শ্রাবণের। বিছানায় অন্যমনস্ক হয়ে শুয়ে আছে অনুভা। তখনই ঘরে প্রবেশ করলো অর্থিকা। বিছানায় এসে বসে প্রশ্ন করল,
কিরে, কি করছিস? বোনের উপস্থিত টের পেতেই শোয়া থেকে উঠে বসলো অনুভা। নিচু স্বরে উত্তর দিল, কিছু না। আমি না একটা সিদ্ধান্ত নিয়েছি রে অনু। কি সিদ্ধান্ত? ভাবছি এই বাসাটা বদলে ফেলবো। এতদিন তোকে একা একা সব সামলাতে হতো, তাই সব দিক কুলাতে না পেরে এই বাসাটা ভাড়া নিতে হয়েছে। কিন্তু সত্যি বলতে এখানে সব দিক দিয়েই অসুবিধে। তার উপর মা সারাক্ষণ ঘরে চুপচাপ বসে থাকে, হয়তো বাবার স্মৃতিচারণ করে। এভাবে তার চলতে পারে না বল। আমি যেহেতু 1 সপ্তাহ পর চাকরিতে জয়েন করব, তাই এই 1 সপ্তাহেই বাসা পাল্টে ফেলতে চাই। দুজনের অফিস থেকে কাছাকাছি দূরত্বের একটা খোলামেলা বাসা ভাড়া নিব। তোর যা ইচ্ছে। আমার আবার কি ইচ্ছে রে? চল কালই বাসা দেখতে বের হই আমরা। কাল আমার অফিস আছে। তাতে কি, অফিস ছুটি হলে আমি কল দিবি, তারপর না হয় দুজন একসঙ্গে দেখতে চলে যাব। ওই রাতের বেলায়? তো কি হয়েছে, রাতের বেলাও বাসা দেখা যায়, বুঝলি? না বুঝলেও চুপচাপ উপর নিচ মাথা নাড়ায় অনুভা। বোনের কথায় সায় জানায়। কুয়াশার চাদরে মুড়ে আছে পুরো ধরিত্রী। শহরের রং বেরঙের বর্ণিল সাজে আর কোলাহলে উপভোগ্য হয়ে উঠেছে রাতটা। শীতে ঠক ঠক করে কাঁপছে জনজীবন। অফিস শেষে বাড়িতে ফিরেই ফ্রেশ হয়ে সবে আরাম করে বসেছিল অনুভা, কিন্তু তার এই আরামটা যেন কিছুতেই সহ্য হলো না অর্থিকার। পারভিনের উপর তাইমের সকল দায়িত্ব দিয়ে ছোট বোনকে বগল দাবা করে বাড়ি থেকে বেরিয়ে পড়ল সে। রিকশা চলছে তার আপন গতিতে। উৎসুক দৃষ্টিতে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক দেখতে ব্যস্ত অর্থিকা। শেষ যেদিন রাতের শহরটাকে সে দেখতে বের হয়েছিল, তখন তার পাশে ছিল স্বামী তন্ময়, আর তাইম ছিল তার গর্ভে। জীবনের চড়াই উতরাই পেরিয়ে অবশেষে বাস্তবতাটা মেনে নিতে পেরেছে মেয়েটা। জীবনে মানুষ আসে ভালোবাসা নিয়ে, তারপর একটা সময় তারাও চলে যায়। কেউ ইচ্ছাকৃতভাবে চলে যায়, আবার কেউ বা যায় অনিচ্ছাকৃত। তাই বলে কি সেই ছেড়ে যাওয়া মানুষগুলোর জন্য সারা জীবন দুঃখের সাগরে ভেসে বেরিয়ে ঘর বন্দি করে রাখতে হবে নিজেকে? মোটেও নয়। ভালোবাসার প্রধান ধাপই তো হচ্ছে নিজেকে ভালোবাসা। যে নিজেকে ভালোবাসে না সে আসলে ভালোবাসতেই জানে না। বোনের এই নির্লিপ্ত ভাবসাব দেখে বিরক্ত হলো অনুভা। শোধালো, আচ্ছা আপু, সত্যি করে বলো তো, আমরা যাচ্ছি কোথায়? নতুন বাসা খুঁজতে। এভাবে রিকশায় ঘুরে ঘুরে? বাসার খোঁজ আমি পেয়ে গেছি, আজ শুধু দেখতে যাব। পছন্দ হলে সব কথাবার্তা না হয় বলে আসবো। পূর্বের ন্যায় চুপ করে গেল অনুভা, কথা আর বাড়ালো না। কয়েক মিনিট বাদে রিকশা থামিয়ে নেমে পড়ল অর্থিকা। অনুভাও নামলো বোনের সাথে। ভাড়া দিয়ে হাঁটতে লাগলো তার পিছু পিছু। কয়েক কদম হাঁটতে পা জোড়া থামলো একটি মস্ত বড় বিল্ডিংয়ের সামনে। বাহিরে ফ্ল্যাট ভাড়া দেওয়ার টু লেট ঝুলছে। অর্থিকার সঙ্গে ভেতরে প্রবেশ করলো অনুভা। ফাঁকা ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখে পছন্দও হয়ে গেল দু বোনের। এক পর্যায়ে বাড়িওয়ালার সঙ্গে কথোপকথন সেরে সব ঠিকঠাক করে চলে এলো দুজনে। সামনের মাসের মাঝামাঝিতে গিয়েই উঠবে ওখানে। রাতের খাবার খেয়ে বিছানায় এসে কেবল শুয়েছে শ্রাবণ। তখনই ঘরে প্রবেশ করলো সৌহার্দ্য। শরীরের ভারসাম্য ছেড়ে দিয়ে ভাইয়ের পাশাপাশি সেও শুয়ে পড়ল। তার উপস্থিতি টের পেতেই শ্রাবণ গম্ভীর কণ্ঠে শোধালো, কি চাই এখানে? তোকে চাই। সঙ্গে সঙ্গে ভ্রুদয় কুঞ্চিত হলো শ্রাবণের। তীক্ষ্ণ দৃষ্টি মেলে ছোট ভাইয়ের পানে তাকালো। তার এহেন দৃষ্টি দেখতে দাঁত কেলিয়ে হাসল সৌহার্দ্য। বলল, বিয়ের পর তো আর চাইলেও আমরা দু ভাই একসঙ্গে শুতে পারবো না, বউরা তখন রাগ করবে। তাই আজ তোর সঙ্গে ঘুমাতে চলে এলাম। মিথ্যে বলিস না, তোর মতলব একদম ভালো ঠেকছে না। নিজের ঘরে যা। শ্রাবণের সঙ্গে সঙ্গে আরেকটু লেপটে গেল সৌহার্দ্য। এক ফাঁকে চুমুও খেয়ে নিল গালে। ছোট ভাইয়ের এমন কাজে হতবাক হতবম্ভ শ্রাবণ। শোয়া থেকে লাফিয়ে উঠে বসল। আশ্চর্যান্বিত কণ্ঠে বলল, এই সত্যি সত্যি তো দেখছি তোর মতলব ভালো না। নিশ্চয়ই এমন কিছু চাইতে এসেছিস যা আমি কখনই তোকে দিব না, তাই না? উঠে বসল সৌহার্দ্য। দুদিকে মাথা নাড়িয়ে না বুঝালো। শ্রাবণ বাম ভ্রু উঁচিয়ে ফের শোধায়, তাহলে?
দেখ ভাই, প্রাপ্তির কথা আমি সবার আগে তোকে বলেছিলাম, তাই না? বলেছিস। প্রাপ্তির ছবিও দেখেছিলাম। তবে আমি খেয়াল করে দেখিনি। সেটা তোর ব্যাপার, গতকাল সামনাসামনিও তো দেখলি। মেইন টপিকে আয়। তাহলে তুই কেন ভাবির কথা আমায় বলিসনি? না বললে জানলি কি করে তোর ভাবি আছে? দমল না সৌহার্দ্য, নাদান বাচ্চাদের মতো বায়না ধরে বলল, ছবিও তো দেখাসনি। দেখা না ভাইয়া একটা ছবি। কেমন দেখতে ভাবি? নাম কি তার? তোমাদের প্রেম কাহিনীটা অন্তত বলো। ছবি দেখে কাজ নেই, দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য, তাই দূরে দূরে থাকবি, বুঝলি? তাছাড়া তোদের মতো অসভ্য লুতুপুতু প্রেম কাহিনী আমাদের মধ্যে নেই। মন ভার হলো সৌহার্দ্যের, বলল, এভাবে বলতে পারলি ভাইয়া? যা সত্যি তাই বললাম। বিয়ে হোক, তারপর তো দেখতেই পারবি। এখন নিজের ঘরে যা। দমল না সৌহার্দ্য, চট করে বালিশের পাশ থেকে তুলে নিল বড় ভাইয়ের মোবাইল। শ্রাবণ নড়ল না, কিছু বললও না, চুপচাপ দেখতে লাগলো তার কাণ্ড কারখানা। বিজয়ী হাসি হেসে মোবাইল অন করতেই মুখশ্রী থেকে হাসি বিলীন হলো সৌহার্দ্যের। মোবাইলটা লক করা, যথাস্থানে মোবাইল রেখে দিয়ে উঠে পড়ল বিছানা ছেড়ে। দরজার দিকে অগ্রসর হতে হতে অভিমান স্বরে বলল, তুই সত্যি একটা নেমকারাম ভাইয়া। এভাবে ছোট ভাইয়ের থেকে সব লুকিয়ে গেলি না? সব কিছু আমি মনে রেখেই দিলাম, পই পই করে হিসেব রাখলাম। মুচকি হাসল শ্রাবণ, গলা উঁচিয়ে বিপরীতে বলল, তুই যেই ভুলবো না, কাল সকাল পর্যন্ত মনে থাকবে কিনা সন্দেহ। এক কাজ কর, ঘরে গিয়ে ডায়েরিতে সব লিখে রাখ। গতকাল রাতে ঠিকমতো ঘুম হয়নি অনুভার। অফিসে বসে থাকলেও মন পড়ে আছে সেই বিছানায়। চোখ জ্বলছে ঘুমে। হাত ঘড়িতে সময় দেখে নিল বেশ কয়েকবার। লাঞ্চ টাইম আসতে আসতে এখনো ঢের দেরি। এই মুহূর্তে এক কাপ কড়া লিকারের চা হলে মন্দ হতো না। অনন্ত ক্লান্তিতা তো দূর হতো। ভাবনা থেকে বেরিয়ে দীর্ঘশ্বাস ফেলে কাজে মন দেওয়ার চেষ্টা করলো অনুভা। তখনই টেবিলের ফাঁকা স্থানে কেউ চা ভর্তি একটি চায়ের কাপ এনে রাখল। তৎক্ষণাৎ চমকে উঠল সে। ঘাড় উঁচিয়ে তাকাতেই দৃষ্টিগোচর হলো আজকরকে। পান খাওয়া দাঁত বের করে হাসল লোকটি, বলল, কথাটা শেষ করে প্রস্থান করলেন আজকর। ভীত হলো অনুভার মন। আশেপাশে তাকিয়ে এবার তাকালো সম্মুখে লাগানো সিসি ক্যামেরার পানে। খুব রাগ হলো নিজের উপর। জেনে বুঝে এই ভুলটা করলো কি করে সে? কে জানে স্যার কি মনে করেছেন? ফোঁস ফোঁস করে কয়েকটা নিঃশ্বাস ফেলে চায়ের কাপে চুমুক বসালো অনুভা। সকল ক্লান্তি ছেড়ে ফেলে মনোযোগ বসালো কাজে। পুরো বিষয়টি খুব ভালো করে পর্যবেক্ষণ করলো তানিম। মেয়েটির ভাবুক দৃষ্টি দেখতেই মুচকি হাসলো, বিড়বিড় করে বলল, আপনি এমন কেন অনুভা? খুব অদ্ভুত এক নারী। নারীদের কি এমন অদ্ভুত আচরণ মানায়? পুরো একটা দিন পেরিয়ে রাত হলো। সকল কাজের অবসান ঘটিয়ে ভ্যানিটি ব্যাগ হাতে চেয়ার ছেড়ে টান টান হয়ে দাঁড়ালো অনুভা। বের হলো অফিস থেকে। সব সময়কার মতো একই স্থানে দেখা পেয়ে গেল বড় আকাঙ্ক্ষিত মানুষটির। হাত ভাঁজ করে গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে শ্রাবণ। মুখশ্রীর ভঙ্গি অত্যন্ত স্বাভাবিক। সহাস্যে তার দিকে এগিয়ে গেল অনুভা। আজও সপ্তাহ খানেক পর দুজনের দেখা হলো। কোনো ভনিতা ছাড়াই পুরুষটির উদ্দেশ্যে সে প্রশ্ন ছুড়ল, সব সময়ই সপ্তাহে একদিন আমাদের দেখা হয়। দেখা হওয়ার পর টানা 7 দিন তুমি আমার সামনে আসো না, কিন্তু আমি জানি রোজ তুমি আমায় দেখো, আমার খেয়াল রাখো। এবার প্রশ্নটা হচ্ছে, এমন করে কি মজা পাও বলো তো? প্রশ্নটি করে থামলো অনুভা। উত্তরের আশায় বিপরীতে দাঁড়ানো পুরুষটির মুখশ্রীতে গাঢ় দৃষ্টি রেখে তাকিয়ে রইল। চমৎকার হাসল শ্রাবণ। উত্তরে বলল, তোমাকে আমার অনুপস্থিতি সম্পর্কে ভাবাতে, তোমার মনে আমাকে এক নজর দেখার ব্যাকুলতা সৃষ্টি করতে। থামলো শ্রাবণ। সেকেন্ড দুয়েক বিরতি নিয়ে বাম ভ্রু উঁচিয়ে খানিকটা ঝুঁকল অনুভার দিকে। প্রশ্ন ছুড়ল, তা আমার উদ্দেশ্য কি আমি সফল হতে পারলাম? আমার নোভা রানী কি আমায় মিস করেছে? অপ্রস্তুত হলো অনুভা। আশেপাশে অপ্রয়োজনে তাকালো। প্রসঙ্গ বদলাতে বলল, আজকে অনেক ঠান্ডা পড়েছে তাই না? তা তো অবশ্যই করেছেই। এমন একটা আবহাওয়াতে ঘুমাতে যাওয়ার সময় রোজ তোমায় খুব মিস করি।
তুমি পাশে থাকলে হয়তো এই ঠান্ডার মধ্যে আমাকে কোলবালিশ ধরে শুয়ে থাকতে হতো না। ছেলেটার কথাবার্তা দিন দিন লাগাম ছাড়িয়ে যাচ্ছে। রাগ হলো অনুভার, দাঁতে দাঁত চেপে বলল, অসভ্য একটা। হাসিটা চওড়া হলো শ্রাবণের, বলল, জানো আমার ছোট ভাই না তোমার উপর চরম ক্ষিপ্ত। কথাটা কর্ণপাত হতেই অবাক হলো অনুভা। ছেলেটার যে একটা ভাইও আছে সে বিষয়ে আজ প্রথমে জানল সে। তার উপর সেই ভাই তার উপর কেন রাগ করবে? আশ্চর্যজনিত কণ্ঠে শুধালো, কেন? আমি আবার কি করলাম? অবশ্যই করেছো, তোমার জন্যই তো ও ওর বউকে ঘরে তুলতে পারছে না। আমার জন্য? আমি তো তোমার ভাইকে কখনো দেখলামই না, সেখানে ওর বউ কোথা থেকে এলো? দেখনি তো কি হয়েছে, ও একটা মেয়েকে ভালোবাসে। বাবা মা ওদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছে, কিন্তু বিয়েটা আটকে আছে। কেন আটকে আছে? কেন আবার? বিবাহযোগ্য বড় ভাই রেখে ছোট ভাইয়ের বিয়ে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তো রীতিমতো কূটনৈতিক বৈঠক বসিয়ে দিবে। তাহলে এখানে আমার ওপর কেন ক্ষিপ্ত হলো? দোষ তো তোমার, তুমি বিয়ে করে নাও, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। এতক্ষণ যেন এই কথাটা শোনার জন্যই ভেতরে ভেতরে উৎ পেতে ছিল শ্রাবণ। চট করেই বলল, অবশ্যই তোমার দোষ। আমি কি চাইছি না বিয়ে করতে? অবশ্যই চাইছি। বউ ছাড়া এত দীর্ঘ রাত কাটাতে আমার কষ্ট হয়। আমি তো সেই কবে থেকেই তোমাকে বলে যাচ্ছি আমায় বিয়ে করো নোভা, আমায় বিয়ে করো, কিন্তু তুমি তো করছো না। সেক্ষেত্রে সব দোষ তোমার। ভেতরে ভেতরে অনুভূতিটা তাণ্ডব চালালেও বাহির থেকে নিজেকে কঠোর রাখলো অনুভা। বলল, তুমি এমন অধৈর্যশীলদের মতো কেন করছো বলো তো? আমাদের মধ্যে কিছু হতে পারে না। পরিবার যার সঙ্গে বিয়ে ঠিক করে তাকেই বিয়ে করে সুখী হও। কথাটা মোটেও গুরুত্ব সহকারে কানে তুলল না শ্রাবণ। ভাবলেশীন বলল, আমাদের একে অপরের সুখ যে আমাদের দুজনের মধ্যেই নিহিত নোভা। অন্য কারো সঙ্গে যদি নিজেকে বাঁধতে পারতাম তাহলে এত কিছুর পরেও কি আর ফিরে আসতাম? তাছাড়া আমার মতো লয়াল ছেলে এই বিশ্বে ব্রহ্মাণ্ডে তুমি দ্বিতীয়টি আর খুঁজে পাবে না, বুঝলে? আহত দৃষ্টিতে তাকালো অনুভা। এই পুরুষটির জন্য আকাশসম অনুভূতির পাহাড় যে অনেক আগে থেকেই তার ভেতরে রয়েছে। বারবার তাকে ফিরিয়ে দিতেও ভীষণ কষ্ট হয় অনুভার, কিন্তু সব বুঝেও না বোঝার ভান ধরে রাখতে হয় তাকে। ভবিষ্যৎ ভেবে ভীত হয় তার মন। শ্রাবণের বাবা মা তাদের সম্পর্কে সব জানার পর আদৌ কি তাকে পুত্রবধূ হিসেবে মেনে নেবেন? তাকে ভাবনার অন্তর্জালে ডুবে যেতে দেখে গাড়ির দ্বার খুলে দিল শ্রাবণ। গম্ভীর কণ্ঠে বলল, উঠে বসো। ধ্যান ভঙ্গ হলো অনুভার। নীরবে উঠে বসলো গাড়িতে। কয়েক মিনিটের মধ্যেই নিজ গতিতে চলতে শুরু করলো গাড়ি। এতক্ষণ ধরে এই কপতিকে দূর থেকে খুব গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে গেল এক জোড়া চোখ। রোশানলে ফেটে পড়ল তার সমস্ত দেহ। শক্ত কণ্ঠে ড্রাইভারের উদ্দেশ্যে আদেশ ছুড়ল, স্টার্ট দাও। মালিকের এমন কণ্ঠস্বরের সঙ্গে পূর্ব পরিচিত মাঝবয়সী ড্রাইভার শুকনো ঠোক গিলে দ্রুত হাতে স্টিয়ারিং ঘোরালো। সময়কার মতো দক্ষ হাতে গাড়ি চালাচ্ছে শ্রাবণ। পাশেই বসা অনুভা কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ফের প্রশ্ন ছুড়ল, তুমি আপুকে চাকরির সন্ধান দিয়েছো? শ্রাবণের সোজা সাপটা জবাব, হ্যাঁ। এটা করার খুব প্রয়োজন ছিল? অবশ্যই ছিল। কেন? অতীত থেকে সবে আপু বেরিয়ে এসছে, মুভ অন করেছে, তার মধ্যে মাথার মধ্যে চাকরির ভূতটা ঢুকানোর কোনো প্রয়োজন তো আমি দেখছি না। তাছাড়া আমি তো সবটা সামলাচ্ছিলাম। চাকরির ভূত আমি ঢোকাইনি, উনি নিজেই হয়তো এই বিষয়ে ভেবেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন। আমি শুধু হেল্প করেছি ব্যাস। তোমার উচিত ওনার সিদ্ধান্তকে সম্মান করা। অন্যের উপর বোঝা হয়ে থাকার থেকে নিজের দায়িত্ব নিজে নেওয়া ভালো নয় কি? কথাটা মোটেও আশা করেনি অনুভা। আহত হলো তার মন। মিনমিনের স্বরে বলল, আমার মা বোন এবং বোনের সন্তান আমার কাছে বোঝা নয়, তারা আমার আপনজন, তাদের দেখভাল করা আমার দায়িত্ব। অমন ইঙ্গিতে কথাটা বলিনি নোভা, কষ্ট পেও না। চিরকাল কি কেউ থাকে এই পৃথিবীতে? আরেকজনের উপর নির্ভর হওয়ার থেকে নিজেরই একটা কিছু করা উচিত নয় কি? উনি তো ভেবেই সিদ্ধান্ত নিয়েছেন। তুমি যেভাবে জব করছো সেভাবেই করো।
পরিবারের দায়িত্ব পালন করো, পাশাপাশি আপু যা করছেন তা ওনাকে করতে দাও, এতে ওনার উপকারী হবে। কথাটা মন দিয়ে শুনল অনুভা। অনুধাবন করার চেষ্টা করলো, কিছু সময়ের মধ্যে শ্রাবণের কথাটার অর্থ ধরেও ফেলল। তাই আর কথা বাড়ালো না, মেনে নিল সবটা। কুয়াশার ফাঁক ফোকর দিয়ে রোদ এসে আলোকিত করে তুলেছে ধরণীকে। বারান্দায় চায়ের কাপ হাতে নিয়ে বসে প্রভাতটা উপভোগ করছে অনুভা। দেখতে দেখতে আরও একটি মাস কেটে গেল।